হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সকালবেলা বাসা গুছানোর যে কাজগুলো সেগুলোই ধীরে ধীরে করে নিচ্ছি। যেহেতু রোজার দিনে অন্য দিনগুলোর মতো কাজের তেমন তাড়া নেই। সকালবেলা মেয়েদের স্কুল, তাদের নাস্তা, টিফিন এগুলোর যে একটা তাড়া থাকে সেগুলো নেই। তো ধীরে ধীরেই সব কাজগুলো একটু স্বস্তিতেই করে নিচ্ছি। রান্নার যে কাজ সেটাও তো থাকে দুপুরের পর থেকে, আর ইফতারের আগ মুহূর্তেই সব শেষ হয়ে যায়। আমি বাসা গোছানোর কাজ শেষ করে এই তো আমার দুষ্টু পাখিগুলোকে একটু খাবার দিতে এসেছিলাম। ওদের চিল্লা চিল্লিতে শেষ পর্যন্ত বের করতে হয়েছে। আমাকে দেখলেই ওরা পাগলের মতো অস্থির হয়ে যায়, অথচ আমার মেয়েরা গেলে কিন্তু এরকম করে না। ওই যে ছোটবেলায় ওদেরকে নিয়ে এসে প্রায় 1.5 মাসের বেশি আমি নিজে হাতে উঠিয়ে খাইয়েছি, ওটাতেই ওদের অভ্যাস হয়ে গেছে। আমার কণ্ঠ শুনলেই একদম অস্থির হয়ে যায়। কি করব, এখন ওদেরকে নিয়ে খেলছি। ওদিকের কাজ শেষ করে আমি এসেছি ফ্রিজটা ক্লিন করতে। গতকাল মেয়েকে একটু বলেছিলাম যে ফ্রিজ থেকে একটা জিনিস নিয়ে আসতে, অমনি সে এসে কিভাবে নিয়েছে জানি না। আর একটা ডিশে ডাল ছিল, ব্যাস ওটা সে ফেলে দিয়েছে। সে বুঝতেও পারেনি যে পড়ে গেছে। ফ্রিজের অবস্থা দেখে মনে হচ্ছে যে কেন আমি মেয়ের কাছ থেকে হেল্প চেয়েছিলাম, তার চেয়ে যদি আমি নিজেই আসতাম একটু কষ্ট করে, তাহলে এই এক্সট্রা কষ্টটা আমাকে আর করতে হতো না। এখন এখানে অনেকটা সময় যাবে। তবু ভাগ্য ভালো যে সবজির ড্রয়ারের ভিতরে যায় নাই, সবটা বাইরে দিয়ে পড়েছে। ফ্রিজটা খোলার পর এই অবস্থা দেখে আমি মেয়েকে বলছি, বাবা এটা কি করেছো তুমি? সে সাথে সাথে উত্তর দেয় যে মা আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নেই, আমি একদম গুড গার্ল। তো আমি মেয়েকে পাল্টা উত্তর দিলাম যে মা তুমি কতটা গুড সেটা তো আমি দেখতেই পাচ্ছি, আর এই যে তার কর্মফল আমি ভোগও করছি। আমাদের বগুড়া অঞ্চলের দিকে আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে হাত দে চিড়ে বাং দে সেলাই। তো আজকে আমার সেই অবস্থা হয়েছে। আমি আলসেমি করে যদি এই কাজটা মেয়েকে না দিতাম, নিজেই করতাম, তাহলে আর কিন্তু এই এক্সট্রা কষ্টটা আমার করতে হতো না। তো যাই হোক, ফ্রিজটা আবার গুছিয়ে নিচ্ছি। এই দইটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এখন বের করে যখন নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি তখন অনেক বেশি লিকুইড হয়ে গেছে। তবে আমার কাছে জমাট বাঁধানোটাই বেশি ভালো লাগে। আমি বাসায় যখন বানাই তখন দই কিন্তু একদম মিষ্টি দই, বগুড়ার যে মিষ্টি দইগুলো যেমন জমাট বাঁধানো হয়, আমি টক দইটাও কিন্তু ওরকম জমাট বাঁধানোই বানাই। আর এই তো এই ছোট্ট বাটিতে একটু ঝোলা গুড় বানিয়ে রেখেছি, যদি কখনো খেতে ইচ্ছা করে। ফ্রিজটা গুছাতে গুছাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিতে পারেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। ফ্রিজ গুছাতে গিয়ে আরও টুকিটাকি জিনিসপত্র গুছানোর কাজ শুরু করেছি। আসলে গুছানোর কাজগুলো এমনই হয়, একটাতে হাত দিলে তখন দেখবেন যে আরও কয়েকটা গুছাতে হয়। তো কিছু জিলাপি আর খেজুর এখানেই ছিল, আমি আসলে ওগুলো উঠানোর মতো সুযোগ পাই নাই, তো ফ্রিজে ওভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই। রোজা শুরুর দিকে কয়েকটা রোজা পর্যন্ত আমার খুব কষ্ট হয় সত্যি কথা বলতে, কারণ আমার সুগার লো হওয়ার প্রবণতা আছে, এটা আপনারা সবাই জানেন যারা আমার ব্লগ দেখেন। একটা দীর্ঘ সময় আমাকে না খেয়ে থাকতে হয়, এটা কিন্তু আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো যে কারণেই আমি কাজ করার সময় খুব সাবধানে কাজ করি, অনেক বেশি কাজ করা যেন না লাগে বা ক্লান্ত যেন বেশি না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখি। গত বছর যখন রোজা করি তখন সেহারিতে প্রতিদিনই
আমি 1 গ্লাস করে গ্লুকোজ খেতাম, যেন সারা দিনে কিছুটা হলেও গ্লুকোজ থেকে ঘাটতি পূরণ হয়। তো এবার আর গ্লুকোজও খাচ্ছি না, কারণ আমার আবার কোলেস্টেরলের প্রবলেম আছে। মানে যাদের দ্বিমুখী প্রবলেম থাকে তাদের জন্য আসলে সব কিছুই খুব কষ্টকর হয়ে যায়। যেমন আমি মিষ্টি জাতীয় খাবার খেতে পারি না বেশি, এমনিতে পছন্দও করি না। তারপর আবার এদিকেও প্রবলেম যে আমি যদি মিষ্টি জাতীয় কিছু খাই সেটা আবার কোলেস্টেরল বাড়াতে মানে সাহায্য করবে। তো আমার সমস্যা আসলে সব দিকেই। আসলে রমজান মাসটাই তো রহমতের মাস, যে কারণেই হয়তো এত লম্বা একটা সময়কে আমি ফেস করতে পারছি। প্রায় 13 ঘন্টা রোজা রাখা। তো 13 ঘন্টা সময়, অন্য সময় 13 ঘন্টা কেন, যদি সকালের নাস্তা করতে 1.5-2 ঘন্টা লেট হয়ে যায় তাহলেই আমার সুগার লো হয়ে যায়, আর সেখানে 13 ঘন্টা আমি না খেয়ে আছি। এদিকে রান্নার কাজ কিছুটা এগিয়ে নিচ্ছি, আর পাশাপাশি আরও টুকিটাকি কাজগুলো করছি। আর এখন আপনাদেরকে গোলাপের বীজ দেখাবো। যে ফুলটা ফোটার পরে এই নিচের অংশটা বড় হতে থাকে সেটা আসলে বীজ হয়, আর যেটা বীজ হয় না সেটা শুকে পরে ডালসহ ভেঙে পড়ে যায়। আমি এই যে একটু আগে দেখিয়েছিলাম যে কলিজা সিদ্ধ বসিয়েছি, তো ওখান থেকে কিছুটা কলিজা আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। আমার মেয়েরা আবার কলিজাটা শুধু যদি আলাদা করে ভুনা করি ওটা তারা খেতে চায় না খুব একটা, মাংসের সঙ্গে মিশিয়ে যদি রান্না করি সেটাই বেশি পছন্দ করে। আর নয়তো কলিজা দিয়ে ছোলার ডাল রান্না করলে ওটা আবার বেশ পছন্দ করে। তো মাংসটা প্রেসার কুকারে রান্না করছিলাম, আর এদিকে কিছু ফ্রোজেন আলুর চপ বানিয়েছি। এবার খুবই অল্প পরিমাণে বানিয়েছি। তো এখানে কিছু শুধু চপ আছে, আর 5টা কি 6টা ডিমের চপ আছে। ছোট বাবু অসুস্থ হয়ে পড়ার কারণে আমার অনেক কাজই এলোমেলো হয়ে গিয়েছিল রোজার আগে। সব সময় যেভাবে হয়তো গুছিয়ে করতে পারি, তো এবার রোজার আগে আমাকে বেশ ছুটাছুটি করতে হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে এখন সব কিছুই ঠিক আছে, ভালো আছে, আর অনেক কিছুই সুন্দরভাবে একটু দেরিতে হলেও গুছিয়ে নিয়েছি। তো দুপুরের মধ্যেই বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম, তারপর গোসল নামাজ এগুলো শেষ করে আমি বিকেলের দিকে চলে এসেছি এখন ইফতারি বানানোর জন্য। তো আজকে একটু ঝাল পোলাও বানাবো। আমি ঝাল পোলাওটা কখনো বিরিয়ানির মতো হলুদ ছাড়া বানাই, আবার কখনো হয়তো হলুদ দিয়েও বানাই। হলুদ দিলে সেটা অনেকটা কালার খিচুড়ির মতো হয়। তো যেদিন যেরকম খেতে চায় আমার মেয়ে সেভাবেই করি। এই ব্লগটা কিন্তু শ্যুট করেছি দ্বিতীয় রমজানে, কিন্তু শেয়ার করতে পারি নাই। এই ব্লগ শ্যুট করার পরে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি। আমার যেহেতু গলব্লাডার সার্জারি আছে, তো খাবার নিয়ে বেশ প্রবলেম হয়, আর দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অ্যাসিডিটি অনেক বেড়ে যায়, খাবার হজমের প্রবলেম হয়। তো এগুলো নানা রকম সমস্যায় মানে প্রচণ্ড পেইন হচ্ছিল স্টমাকে, প্রায় 2-3 দিন এভাবেই চলছিলাম। তো আজকে যখন ভয়েস দিচ্ছি তো এখন আমি অনেকটাই সুস্থ, তবে রোজা করছি, রোজা ছাড়ি নাই। তো আমার বড় মেয়েটাও রোজা করছে, 3 বছর হলো, ও রোজা ছাড়ে না। তো আমার নিজেকে নিয়ে যতটা টেনশন হয় তার চেয়ে ওকে নিয়ে বেশি টেনশন হয়, কারণ ও একদমই খাওয়া দাওয়া করতে চায় না। মানে ও যতটুকু খাবার খেয়ে রোজা রাখে বা ইফতারিতে যতটুকু খাবার খায়, এটা আসলে দেখলে আমি মা তো সবসময় ভয় হয় যে আবার অসুস্থ হয়ে না পড়ে। তো মাঝে মাঝে ওর বাবা দেখা যায় আমাকে বলে যে ওকে আজকে ডেকো না, তো আমি বলি যে না ডাকি, না হলে আবার মন খারাপ করবে। ও যতটুকু স্বেচ্ছায় করতে পারে করুক। তো গত বছরও পুরো মাসের রোজাই করেছে, এবারও ধরেছে, দেখা যাক কি হয়। আমি এই যে রান্নার পাশাপাশি ইফতারির আরও কিছু আইটেম সেগুলো করে নিচ্ছি। আজকে লাচ্ছি বানিয়ে নিচ্ছি। আমার রমজানে যে ড্রিঙ্কসগুলো খাই তার মধ্যে লাচ্ছিটাই আমার বেশি পছন্দ। তবে ইফতারিতে কিন্তু সবার পছন্দের আইটেমই রাখি, কারো একার পছন্দের খাবার দিয়ে আমি কখনোই ইফতারির আয়োজন করি না।
আমার পছন্দ থাকে, মেয়ের পছন্দ থাকে, মেয়ের বাবার পছন্দ থাকে, সব কিছু মিলেই ইফতারিটা তৈরি হয়। তো এবারের ইফতারিতে আমরা মা মেয়ে ইফতার করছি বেশি। তার বাবা খুব একটা অ্যাটেন্ড করতে পারছে না ইফতারিতে, যে কারণেই মেইন যে ইফতারি সেটা আমাদের মা মেয়ে দুজনের জন্যই হয় বেশি। আর ছোট মেয়ে তো তার ইচ্ছা মতো যেটা খেতে ভালো লাগে সেটা খায়, তার নির্দিষ্ট কোনো ধরা বাঁধা কিছু নেই। তো আমার এদিকে ঝাল পোলাওটা হয়ে গেছে, এখন ইফতারির যে ভাজা আইটেমগুলো সেগুলো ভেজে নেব। আমরা মা মেয়ে দুজনই আবার ইফতারিতে যা খাই ওটাই আমাদের আগের রাতের খাবার হয়ে যায়। আমরা আর আগের রাতে এক্সট্রা করে কিছু খাই না, একবারে শেষ রাতে সেহারিটা খাওয়া হয়। আজকে ভাজা আইটেমের মধ্যে থাকছে ডিম চপ, কাবাব, বিফ কাবাব আর বেগুনি। বেগুনিটা আমার বেশি পছন্দ, আর ডিম চপটা বড় মেয়ের পছন্দ, আর কাবাবটা হচ্ছে ছোট মেয়ের পছন্দ। ছোট মেয়ে আবার ডিম চপটা খায় না, ও শুধু আলুর চপ হলে খাবে। তো আজকে যেহেতু কাবাব ভেজে নিচ্ছি, তো ওই জন্য আর আলুর চপটা ভাজলাম না। আজকে পেঁয়াজও ভাজবো না, কারণ এতগুলো আইটেম ভাজা খাবার খাওয়া মুশকিল হয়ে যাবে। আর এর সঙ্গে আবার ঝাল পোলাওটাও অ্যাড হবে। তো আমি এগুলো ভেজে নিচ্ছি, আর পাশাপাশি বাকি ইফতারির প্লেটটাও রেডি করব। আর বড় মেয়ে একটু একটু করে হেল্প করছে, ওকে আমি তেমন একটা কাজের কথা বলি না, কারণ ও রোজা রাখছে, এটাই তো অনেক বড় ব্যাপার। তো এরপর ওর কাছ থেকে কোনো কাজ করে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তো কষ্ট করে আমি সবটা গুছিয়ে নিচ্ছি, তবুও একটু একটু করে হেল্প করছে। ওদের আবার এক্সাম চলছে, স্কুল সম্পূর্ণ অফ বলা যাবে না, ক্লাস চলছে না, কিন্তু এক্সামগুলো চলছে। খাবারের প্লেটটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু আমার মেয়ে কতটুকু খাবে জানি না। যদি খেতে ইচ্ছা করে হয়তো পুরোটুকু খাবে, আর ইচ্ছা না করলে হয়তো দেখবেন অর্ধেকটাও খাবে না, রেখে দিবে। আমার বড় মেয়েটার খাওয়া নিয়ে সব থেকে বেশি টেনশন করতে হয়, কারণ ওর চেয়ে আমার ছোট মেয়ের ঝামেলা কম। তো যাই হোক, আজকে প্লেট ডেকোরেশন করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি আর আপনাদের পছন্দ মতো কন্টেন্ট প্রেজেন্ট করতে পারি। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।